সুস্মিতা যখনই তার গরুটা মাঠে বেঁধে যায়, ঠিক তখনই ডাইনি তার সোনার গরুটা নিয়ে এখানে আসে আর তার গরুটাকে সুস্মিতার গরুর সাথে পাল্টে দেয়। সুস্মিতার গরুটাকে সে জাদুর বলে গায়েব করে পুকুরের নিচে ফেলে রাখে। অনেক দিন আগের কথা, শ্রীরামপুর নামে একটি ছোট গ্রাম ছিল। এই গ্রামের মানুষগুলো ছিল খুবই সহজ সরল। লোকজনের মুখে শোনা যেত এই গ্রামের নাকি আরেকটি প্রতিচ্ছবি আছে, যেখানে বসবাস করে অশরীরে ভূত, প্রেত, আত্মা। কিন্তু কখনো মানুষ সেগুলোকে গুরুত্ব দিয়ে বিশ্বাস করেনি। তারা ভাবত এগুলো শুধু কুসংস্কার। ওই গ্রামে ছোট্ট একটি বাড়িতে রাজু নামে একটা গেরস্থ লোক থাকত। তার সাথে তার স্ত্রী আর এক বৃদ্ধা মা ছিল। তার স্ত্রীর নাম সুস্মিতা। রাজু ছিল কৃষক। সে সারাদিন মাঠে কাজ করত। মাঠে কাজ করে সন্ধ্যাবেলা বাড়িতে ফিরত। সুস্মিতা, কি হলো? খাবার কি হয়েছে? আমার তো মাঠে যাওয়ার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি খাবার নিয়ে আসো। সুস্মিতা তখন রান্নাঘরে ছিল। তার খাবার প্রায় তৈরি হয়ে গেছে। আমার রান্না তো প্রায় হয়েই গেছে, তুমি আর অল্প একটু অপেক্ষা করো, আমি খাবার নিয়ে আসতেছি। তারপর সুস্মিতার রান্না হয়ে গেলে সে রাজুর জন্য খাবার বেড়ে নিয়ে আসে। রাজু খাবার দাবার খায়। খাবার দাবার খেয়ে রাজু তার কাজের উদ্দেশ্যে বের হয়ে পড়ে। রাজু একটি কোদাল নিয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে অনেকটা দূরে যাওয়ার পর তার সাথে গ্রামের একটি বৃদ্ধ লোকের সাথে দেখা হয়। আরে বাবা রাজু, দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও। তোমাকে তো আমি অনেক দিন ধরে খুঁজতেছি, কিন্তু তোমার তো দেখাই পাওয়া যায় না। কি বলছেন কাকা? আপনি আমাকে খুঁজছেন? আপনি হয়তো দিনের বেলা আমার বাড়িতে যেতেন। আমি তো সেই সকালে বের হই, আর কাজ শেষ হয় সন্ধ্যার সময়। তারপর আমি বাড়িতে আসি। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ। আমার তো খেয়ালই ছিল না যে তুমি কাজে থাকো। আমি শুধু শুধু দিনের বেলা তোমার বাড়িতে যেতাম। আচ্ছা শোনো, আমার বাড়িতে একটু কাজ ছিল, দুজনের মতো লোক লাগবে। তুমি কবে ম্যানেজ করে নিয়ে আসতে পারবে? কাকা, দয়া করে কি কাজ সেটা বললে একটু ভালো হতো, তাহলে লোকগুলো ভালোভাবে ম্যানেজ করা যাবে। বাবা রাজু, আমার আর কিসের কাজ? সেই জমিতে ধান লাগাতে হবে আমার। বাড়িতে সবকিছু আছে। তোমার সাথে একজন লোক নিয়ে আসবে, সাথে তুমি থাকবে। আমার ধানগুলো ভালোভাবে লাগিয়ে দেবে। আচ্ছা কাকা, ঠিক আছে। আমি তাহলে সামনের বৃহস্পতিবারে লোক নিয়ে আসব। এর আগে পারবো না, কারণ এর আগে আরও কয়েকজনকে কথা দিয়ে রেখেছি। এ কথা বলে রাজু আবার তার কাজের উদ্দেশ্যে হাঁটা দেয়, আর সে কাকাও হাটের দিকে যেতে থাকে। এদিকে বাড়িতে থাকা সুস্মিতার বাড়ির কাজগুলো শেষ হয়ে যায়। তারপর সে গোয়ালঘর থেকে গাভীটিকে নিয়ে মাঠে যাওয়ার জন্য বের হয়। মা, আমার তো কাজগুলো প্রায় সব শেষ হয়ে গেছে। এখন আমি গাভীটিকে নিয়ে মাঠে যাচ্ছি। ওর শরীরটা এখন দিন দিন শুকিয়ে যাচ্ছে। ওকে কিছু ভালো মন্দ ঘাস খাইয়ে আনি। আচ্ছা বাবা, ঠিক আছে, সাবধানে যেও। আর গরুটাকে বেঁধে সেখানে আর থাকার দরকার নেই, সেখান থেকে চলে এসো। এখন আমাদের গ্রামে বেশি একটা চোর বাটপার নেই। তুমি গরুটাকে বেঁধে সোজা বাড়িতে চলে এসো, আবার দুপুরে গিয়ে নিয়ে আসলেই হবে। আচ্ছা মা, ঠিক আছে, আমিও এটাই ভাবছিলাম। গরুকে বেঁধে সেখানে বসে না থেকে বাড়িতে চলে আসলে বাড়িতে কিছুটা কাজ করা যাবে, আর ওর মতো ঘাস খাবে। পরে দুপুরবেলা গিয়ে তাকে বাড়িতে নিয়ে এসে পানি খাওয়ালেই হবে। একথা বলে সুস্মিতা তার গরুকে নিয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পর সে একটি ভালো ঘাসওয়ালা মাঠে চলে যায়। এই তো, এই মাঠে তো প্রচুর ঘাস দেখা যাচ্ছে। এগুলো তো আমার বলায় প্রায় 1 সপ্তাহ যাবৎ খেতে পারবে। দেখ ভাই, এখানে কিন্তু প্রচুর ঘাস রয়েছে। তুই একটা কাজ কর, তুই এখানে ঘাস খেতে থাক, আর আমি বাড়িতে যাই। দুপুরে আবার এসে তোকে নিয়ে যাব। এবারে সুস্মিতা তার গাভীটিকে মাঠে বেঁধে বাড়ির দিকে রওনা দেয়।
অন্যদিকে ডাইনিরও একটি সোনার গরু ছিল, যেটা ছিল পুরো সোনালি কালারের। কিন্তু ডাইনির গরুটা দিন দিন শুকিয়ে যাচ্ছিল, দেখতেই কেমন জানি রোগা মনে হচ্ছে। আমার সোনা গরুটা, তোর কি হয়েছে? তোর শরীরটা দিন দিন এভাবে শুকিয়ে যাচ্ছে কেন? আমার দাদার দেওয়া শেষ স্মৃতি, তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি আমার দাদাকে কি জবাব দেব? শরীর শুকাবে না তো কি হবে বলো তো? খাবার দাবার খেলে তো শরীর ঠিক থাকবে। খাবার দাবারই যদি ঠিকমতো খেতে না পারি তাহলে শরীর তো শুকাবেই। কি বলিস তুই? ঠিকঠাক মতো খাবার খেতে পারিস না? তুই আমাকে আগে বলবি না? তাহলে তো আমি তোকে খাবারের ব্যবস্থা করে দিতাম। তুমি কিভাবে খাবার ব্যবস্থা করবে? আমাদের এই গ্রামে তো যত সব ঘাস ছিল সব তো খেয়ে শেষ করে ফেলেছি। এখন তো আমাদের গ্রামে কোথাও কোনো গাছ নেই। আমরা যদি মানুষের গ্রামে যেতে পারতাম তাহলে সেখান থেকে পেট ভরে ঘাস খেয়ে আসতে পারতাম। ঠিক আছে, আজকে তোকে মানুষের গ্রামে নিয়ে যাব। তারপর সেখানে ইচ্ছা মতো ঘাস খাবে, আবারও শরীরটাকে মোটা তাজা করে নিয়ে আসবি। তারপর ডাইনি তার গরুটাকে নিয়ে মানুষের গ্রামে প্রবেশ করে। সে ঠিক ওই মাঠেই আসে যেখানে সুস্মিতা তার গরুটিকে বেঁধে রেখে গেছে। মালিক, দেখো এখানে তো অনেক গাছ। এই গাছগুলো তো আমি 1 সপ্তাহ ধরে খেতে পারবো। এগুলো খেলে তো শরীর আবার আগের মতো মোটা হয়ে যাবে। সব ঠিক আছে, কিন্তু খুব সাবধানে। মানুষজন যদি দেখতে পায় তোকে তাহলে খুব অনিষ্ট হয়ে যাবে। কি বলছো? মানুষ দেখলে অনিষ্ট হয়ে যাবে? তো মানুষটা এখান দিয়ে আসবে যাবে, আমাকে দেখবে, তাহলে আমি লুকিয়ে লুকিয়ে কিভাবে ঘাস খাবো? এটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমি ব্যবস্থা করে দিচ্ছি। এরপর ডাইনিটি সুস্মিতার গরুটিকে বন্দি করে একটি পুকুরের নিচে ফেলে রাখে আর তার সোনার গরু ডেকে সুস্মিতার গরুর মতো রূপ দেয় আর সুস্মিতার গরুর জায়গায় রেখে দেয়। শোন, তুই এখন এই সাধারণ গরুর ভেসে থাকবি, তাহলে ওই গরুর মালিক এসে তোকে নিয়ে যাবে, আবারও প্রতিদিন এনে তোকে এখানে বেঁধে যাবে। তুই এখানে কয়েকদিন আরামসে থাক, তারপর তোর শরীরটা যখন ফিরে আসবে তখন এসে আমি তোকে নিয়ে যাব। এটা বলে ডাইনিটি যেখান থেকে চলে যায়। এদিকে সময় গড়াতে গড়াতে প্রায় দুপুর হয়ে যায়। সুস্মিতা ঘরে বসেছিল, বাহির থেকে তার শাশুড়ি তাকে ডাক দিয়ে বলে, সুস্মিতা, ও সুস্মিতা, দুপুর তো প্রায় হয়ে গেছে, মাঠ থেকে গিয়ে গাভীটাকে নিয়ে আয়, তাকে বাড়িতে এনে একটা জলখাবার খাওয়া। ঠিক আছে মা, আমি একটু পরে যাব, গিয়ে বলাইকে মাঠ থেকে নিয়ে আসব। এর কিছুক্ষণ পর সুস্মিতার ঘর থেকে বের হয়ে পড়ে এবং মাঠের উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণ পর সে মাঠে পৌঁছে যায়, গিয়ে দেখে বলাই এখনও ঘাস খাচ্ছে। কি রে বলাই, তোর এখনো পেট পড়েনি? এখনো খাবার খাচ্ছিস? ভালো ঘাস পেয়ে আর কত খাবে? এবার বাড়িতে চল, একটা পানি না খেলে আবার গলা শুকিয়ে যাবে। সুস্মিতা ডাইনির সেই গরুটিকে নিজের গরু মনে করে তার বাড়ির দিকে নিয়ে যায়। বাড়িতে নিয়ে সেই গাভীটিকে গোয়াল ঘরে বেঁধে তাকে পানি খাওয়ায়। দেখতে দেখতে দিন শেষ হয়ে আসে। রাজু কাজ শেষে সে বাড়িতে ফিরে আসে। সন্ধ্যাবেলায় সবাই একসাথে বসে খাবার খায়। খাবার দেওয়া শেষ, সবাই ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ডাইনিটি তার নিজের কুঠিরে বসে বসে দুশ্চিন্তা করছে, কারণ তার গরুটি তার অনেক প্রিয় একটি গরু, এখন সেটাই তার থেকে অনেক দূরে আছে। সে কেমন আছে, কি অবস্থায় আছে, সেটার জন্য তার অনেক চিন্তা হচ্ছে।
আমার সোনা গরুটা না জানি কি হালে কি অবস্থায় আছে। মানুষজন কি এদেরকে ঠিকভাবে খাবার দেয় কিনা কে জানে। একটা কাজ করি, আমার সোনার সাথে একটু গিয়ে দেখা করে আসি। তারপর ডাইনিটি রাতের বেলায় গরুর সাথে দেখা করার জন্য রাজুর বাড়িতে চলে যায়। গিয়ে দেখে তার প্রিয় গরুটি সেখানে খুব আরামেই আছে। কিরে, দেখে তো মনে হচ্ছে এখানে খুব ভালোই আছিস, খুব সুখেই আছিস। তোর কোনো সমস্যা হচ্ছে না তো? আরে না, একদমই না। সমস্যা হবে কেন? মানুষজন আমাকে কত যত্ন করে খাওয়ায় জানো। আমার তো ইচ্ছে হচ্ছে এখানেই সারা জীবন থেকে যাই। আচ্ছা ঠিক আছে, আমি শুধু তোকে এখানে দেখতে এসেছি। তবে একটু সাবধানে থাকবি, মানুষ যেন কিছু টের না পায়, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। এটা বলে ডাইনিটি সেখান থেকে চলে যায়। পরদিন সকালবেলা রাজু, সুস্মিতা সবাই রীতিমতো ঘুম থেকে ওঠে। সুস্মিতা খাবার রান্না করে, রাজু কাজে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। তারপর সুস্মিতা খাবার বেড়ে দেয়। রাজু খাবার দাবার খেয়ে তার কাজে চলে যায়। সুস্মিতা যখন গরুর কাছে আসে তখন গরুর আশেপাশে কিছু অস্বাভাবিক পায়ের চাপ লক্ষ্য করে। কি ব্যাপার? এরকম পায়ের চাপ আগে তো কখনো দেখিনি, এগুলো থেকে আসলো। তারপর সুস্মিতা এগুলোর প্রতি খুব বেশি একটা গুরুত্ব দেয় না। সে আবারও ঘরের ভিতরে চলে যায়। ঘরের ভেতর থেকে সুস্মিতা গরুর আওয়াজ শুনতে পায়। গরুটা কেমন যেন অস্বাভাবিক আচরণ করছে। আগে তো কখনো এরকম করেনি। কি ব্যাপার? ব্যাপারগুলো কেমন যেন অদ্ভুত হচ্ছে। আগে তো বলাই কখনো এভাবে চিল্লাচিল্লি করেনি, আজকে এরকম করছে কেন? মনে হয় ওর অনেক বেশি খিদে লেগেছে। একটা কাজ করে ওকে মাঠে নিয়ে যাই। এরপর সুস্মিতা তার গাভীটিকে মাঠের দিকে নিয়ে যেতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই সেই মাঠে আবারও চলে যায়। গিয়ে গাভীটিকে সেখানে বেঁধে দেয়। অন্যদিকে ডাইনিটি বসে বসে সুস্মিতার কার্যক্রমগুলো লক্ষ্য করছিল এবং সেই চলে যাওয়ার জন্য অপেক্ষা করছিল, যেন সে তার সোনা গরুর সাথে দেখা করতে পারে। শোন বালাই, তোর তো মনে হচ্ছে কালকে বেশি খাবার খেয়ে পেট বেশ বড় হয়ে গেছে। এখন তোর বেশি বেশি খিদা লাগছে। আমি তো পরে আসব, তার আগে পর্যন্ত যত পারিস খেয়ে নে। এই কথা বলে সুস্মিতা আবারও চলে যায়। সুস্মিতা চলে যাওয়ার কিছুক্ষণ পরই ডাইনিটি সেখানে হাজির হয়। আমার সোনা গরুটা, কেমন আছিস তুই? সারা রাত তুই আমার থেকে আলাদা ছিলি। তোকে ছাড়া আমার থাকতে খুব কষ্ট হচ্ছে রে। ওদের সাথে তোকে বেশি দিন থাকতে হবে না, আর জাস্ট 2 দিন থাকবে, 1 সপ্তাহ থাকতে হবে না। কি বলছো কি? আর মাত্র 2 দিন? এত ভালো ভালো খাবারগুলো ছেড়ে চলে যাব? না না, এটা করব না। এদের সাথে থাকতে তোমার ভালোই লাগছে। আমার তো মনে হচ্ছে যে এদের সাথে থেকে গেলেই খুব ভালো হবে, জীবনটা অনেক আরামে কাটবে। কি তুই এরকমটা বলতে পারলে? একবারও আমার কথা চিন্তা করলি না যে তুই না থাকলে আমি একা একা কিভাবে থাকব? আরে মালিক, তুমিও রেখে সিরিয়াস হয়ে গেছো। আমি তো জাস্ট মজা করছিলাম। আমি কি তোমাকে ছাড়া অন্য কারো সাথে থাকতে পারি? আমারও তো তোমাকে ছাড়া থাকতে কষ্ট হয়। আচ্ছা ঠিক আছে, তুই এখন ঘাস খা, আমি যাই। রাতে এসে আবার তোর সাথে দেখা করব। এরপর ডাইনিটি সেখান থেকে চলা যায়। অন্যদিকে রাজু যখন মাঠের দিকে যাচ্ছিল তখন সে একটি পুকুরের পাড় দিয়ে যাচ্ছিল। তখন সে পুকুরের নিচ থেকে একটি গরুর হাম্বা হাম্বা করার আওয়াজ শুনতে পায়। কি অদ্ভুত কাণ্ড!
মনে হচ্ছে পুকুরের নিচ থেকে গরুর ডাক আসছে, কিন্তু পুকুরের নিচে তো গরু থাকে না। পুকুরের নিচে তো থাকে মাছ, সাপ, কুমির, ব্যাঙ এগুলা। তাহলে গরুটা কোত্থেকে আসছে? তারপর রাজু এদিকে খুব একটা বেশি গুরুত্ব না দিয়ে আবারও তার কাজের দিকে রওনা দেয়। রাজু তার কাজের জমিতে পৌঁছে যায় এবং কাজ করতে থাকে। দেখতে দেখতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসে। রাজুর কাজও প্রায় শেষ হয়ে যায়। কাজ শেষ, সে আবারও বাড়ির দিকে রওনা দেয়। আবারও যখন সেই পুকুর পাড়ে আসে, তখন পুকুরের নিচ থেকে গরুর হাম্বা হাম্বা আওয়াজ আসতে থাকে। কি অদ্ভুত কাণ্ড! সকালে এখান থেকে যাওয়ার সময় পুকুরের নিচ থেকে গরুর আওয়াজ আসছিল, এখন আবারও একই জিনিস হচ্ছে। বিষয়টা চিন্তা করার মতো একটা কাজ করি, এখন তো সন্ধে হয়ে গেছে, বাড়িতে চলে যাই, এটা নিয়ে পরে দেখা যাবে। এরপর রাজু এসব চিন্তাধারা বাদ দিয়ে তার বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে গিয়ে সবাই সন্ধ্যাবেলা খাবার দাবার খেয়ে যার যার কক্ষে চলে যায়। সুস্মিতা, আজকে আমার সাথে না একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে। আমি যখন সকালে কাজের জন্য যাচ্ছিলাম, তখন আমাদের গ্রামের পাশে রাস্তার সাথে যে পুকুরটা আছে, সেই পুকুরের ভেতর থেকে কেমন যেন গরুর হাম্বা হাম্বা আওয়াজ ছিল। আরে তুমি কি বলছো? পুকুরের নিচ থেকে আবার গরুর আওয়াজ কিভাবে আসবে? তুমি হয়তো ভুল শুনেছ। হ্যাঁ সুস্মিতা, প্রথম আমারও এরকমটাই মনে হয়েছিল। হয়তো আমি ভুল শুনেছি, কিন্তু সন্ধেবেলা যখন আবারও ফিরে আসছিলাম, তখন সে পুকুরের পাড়ে আসতে সেখানে পুকুরের নিচ থেকে আবারও গরুর হাম্বা হাম্বা শুনতে পেলাম। আরে কি বলছো? এরকম তো হয় নাকি? আসলে আমিও ভাবছিলাম তোমাকে একটা কথা বলবো। আমাদের যে গরুটা আছে না, সকালবেলা তার কাছে যেতে আমি তার আশেপাশে কিছু অস্বাভাবিক পায়ের চাপ লক্ষ্য করেছি। অস্বাভাবিক পায়ের চাপ এত কি এমন হয়েছে? এটা হয়তো কোনো না কোনো কারণে পায়ে চাপের মতো হয়ে গেছে, যেটা অস্বাভাবিক লাগছে। তারপর আবার বলাই অস্বাভাবিক আচরণ করছিল, যেটা আমি আগে কখনো দেখিনি। বলাই তো কখনো এরকম করেনি, যার কারণে বিষয়টা আমার কাছে একটু চিন্তা করার মতো মনে হচ্ছে। আচ্ছা সুস্মিতা, একটা কাজ কর, এখন ঘুমিয়ে পড়ো। কালকে সকালে আমরা দুজনে সেই পুকুরে যাব, গিয়ে দেখব ওখানকার রহস্য কি। এরপর তারা দুজন ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সুস্মিতা আর রাজু বের হয়ে পড়ে সেই পুকুরের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে কিছু সময় পর তারা এসে পুকুরের পাড়ে পৌঁছে যায়। পুকুরের পাড়ে পৌঁছতে আবারও সেই গরুর আওয়াজ আসতে থাকে। আরে এই আওয়াজ তো আমার বলায়ের আওয়াজের পুকুরের ভিতর থেকে আসছে। আরে সুস্মিতা, কি বলছো তুমি? তুমি তো দেখেই আসলে বলাই উঠোনে বসে আছে, তাহলে এখান থেকে বলাইয়ের আওয়াজ কিভাবে আসবে? দেখ রাজু, আমি 100% শিওর এটা বলাইয়েরই আওয়াজ। তুমি একটা কাজ করো, এ পুকুরে একটু নেমে দেখো এর নিচে কিছু আছে কিনা। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি পুকুরে নেমে একটু খুঁজে দেখছি কিছু আছে কিনা। এরপর রাজু পুকুরে নেমে ডুব দিতে সে দেখে তাদের বলাই কুকুরের নিচে আটকা পড়ে আছে। এটা দেখে তো সে অবাক হয়ে যায়। তারপর সে কষ্টে মষ্টে কোনো রকম করে বলাইকে উপর থেকে উপরে নিয়ে আসে। রাজু, এটা আমাদের বলাই যদি পুকুরের নিচে থাকে, তাহলে আমাদের বাড়িতে কে আছে?